আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা ডব্লিউকেবি সন্নিকর্ষের প্রয়োগ সম্পর্কে জানব। তো বিভিন্ন ক্ষেত্রে ডব্লিউকেবি সন্নিকর্ষ প্রয়োগ করা হয়, তার মধ্যে আমরা আজকে এই ভিডিওতে আবদ্ধ অবস্থা ডব্লিউকেবি সন্নিকর্ষ এবং সোমারফিল্ড কোয়ান্টাম শর্ত এইটা সম্পর্কে জানব। তো ডব্লিউকেবির বিস্তারিত জানতে হলে আমাদেরকে পূর্বের লেকচারগুলো অবশ্যই দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে পূর্বের লেকচারগুলো দিয়ে দিব, তো সেখান থেকে সেই ভিডিওগুলো দেখলে ডব্লিউকেবি সন্নিকর্ষ সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা জানি যে ডব্লিউকেবির মূল বিষয় কি। তো ডব্লিউকেবি সমীকরণে ক্লাসিক্যাল অঞ্চল যেখানে শক্তি বেশি এবং ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চল যেখানে শক্তি কম, এর মধ্যে সমাধানের রূপান্তর ঘটে। ক্লাসিক্যাল অঞ্চলে সমাধানটি সাইন বা কোসাইন অংশ হিসেবে থাকে, কিন্তু ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চলে এটি সূচকীয় ফাংশন হিসেবে প্রকাশিত হয়। তো আমরা একটু খেয়াল করি এখানে। তো এখানে আমরা বিভব ভি অফ এক্স যদি ধরি, আর এটা হচ্ছে অবস্থান এক্স, তো এক্সের সাপেক্ষে বিভবটা ধীরে ধীরে পরিবর্তিত হয়। তো ধরে নিলাম এটা হচ্ছে ভি অফ এক্স বিভব, এবং এই যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে যে কণাটা রয়েছে সেই কণার মোট শক্তি ই। তো এর ফলে আমরা এই যে এই বিন্দুতে দেখব যে ই ইজ ইকুয়াল টু ভি অফ এক্স হয়ে যায়। তো এই বিন্দুটাকে বলা হয় টার্নিং পয়েন্ট। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। আবার সেমভাবে এখানেও ই সমান ভি অফ এক্স, অর্থাৎ মোট শক্তি বিভবের সমান হয়ে যায়। তো সেক্ষেত্রেও এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, এটাকে ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু বি। আর এই যে ভিতরের যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে অ্যালাউড অঞ্চল, ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চল। আর এখানে বিভব বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অঞ্চলটার মধ্যে, আর এনার্জি কমে যাচ্ছে। যখন বিভব বেশি হয়ে যায় এবং এনার্জি কমে যায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাসিক্যালি নন রিজিয়ন অঞ্চল বলতে পারি বা নিষিদ্ধ অঞ্চল বলতে পারি। আর এখানে খেয়াল করলে দেখব যে এই যে টার্নিং পয়েন্টটা রয়েছে, এই টার্নিং পয়েন্টের নিচে এই যে বিভবটা হচ্ছে ই এনার্জি থেকে কম। যখন বিভব এনার্জি থেকে কম হবে তখন এটাই হচ্ছে ক্লাসিক্যাল অঞ্চল বা অ্যালাউড অঞ্চল। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল অঞ্চল। তো এই সাইডে টার্নিং পয়েন্টটা দেখলে খেয়াল করব যে এই ভি অফ এক্সটা বেশি হয়ে যাচ্ছে এবং এনার্জিটা কমে যাচ্ছে। তো এই অঞ্চলটাও কি নন রিজিয়ন অঞ্চল। এখন আমরা কি বললাম যে ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চল বা ক্লাসিক্যালি যে অঞ্চলটা রয়েছে সেখানে যে কণাটি থাকবে সেই কণাটির মধ্যে আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা হচ্ছে সাইন বা কোসাইন ফাংশন হিসেবে পাবো। তো ডব্লিউকেবি পদ্ধতিতে এই যে ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চল এবং ক্লাসিক্যালি যে নন রিজিয়ন বা নিষিদ্ধ অঞ্চল রয়েছে সেই নিষিদ্ধ অঞ্চলগুলোতে আমরা কিছু রূপান্তর দেখতে পাবো। সেই রূপান্তরগুলো মূলত ঘটে এই যে টার্নিং পয়েন্ট রয়েছে সেই টার্নিং পয়েন্টের কাছাকাছি। এখন আমরা যদি খেয়াল করি যে ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এনার্জিটা সবসময় বেশি থাকবে এবং এই যে এনার্জিটা বেশি থাকবে এবং বিভবটা কম থাকবে। যখনই এনার্জিটা বেশি থাকবে এবং বিভবটা কম থাকবে এনার্জি থেকে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই যে এই সম্পূর্ণ অঞ্চলটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চল। তো এই অঞ্চলের জন্য আমরা ডব্লিউকেবি পদ্ধতির যে রূপান্তরটা দেখতে পাই সেটা হচ্ছে সাইন বা কোসাইন আকারে দেখতে পাবো। তো এক্ষেত্রে আমরা সমাধান পাবো 2/√k cos এক্স এবং এ, হায়ার লিমিট হচ্ছে এক্স এবং লোয়ার লিমিট হচ্ছে এ, কে টি এক্স মাইনাস π/4। তো এটা কজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কখন প্রযোজ্য হবে, যখন এই অ্যালাউড অঞ্চলে থাকবে। আর এই রূপান্তরটা ঘটবে কোথায়, এই যে বিন্দুটা রয়েছে টার্নিং পয়েন্টটা রয়েছে সেই টার্নিং পয়েন্টের কাছাকাছি। আমরা জানি যে টার্নিং পয়েন্টের মধ্যে কিন্তু কোনো তরঙ্গ পাওয়া যায় না বা কোনো ফাংশন পাওয়া যায় না, কারণ হচ্ছে এই টার্নিং পয়েন্টের মধ্যে গিয়ে এই কণাটি ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এনার্জি এবং ভি অফ এক্স সমান হয়ে গেলে এখানে কোনো তরঙ্গ পাওয়া যায় না। তো এটা হচ্ছে কণাটির সমাধান। আর আমরা জানি যে তরঙ্গ ফাংশনের সমাধানই হচ্ছে কণাটির সমাধান। তো ψ1 আমরা যদি লিখি তাহলে আমরা এই যে এই সমাধানটা পাবো। তো এখানে এই মানগুলো দ্বারা আসলে কি বোঝায়, তো আমরা সকলেই জানি যে ψ1 বা সাই হচ্ছে একটা তরঙ্গ সংকেত বা ওয়েভ ফাংশন, যা হচ্ছে এই যে এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু বি এই অঞ্চলের মধ্যবর্তী অবস্থানে থাকবে এই ψ1টা, অর্থাৎ ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা লিখতে পারবো। এখন এই যে 2/√k লিখলাম না, এই 2/√k হচ্ছে তরঙ্গ সংকেতের অ্যামপ্লিটিউড বা বিস্তার। তো এখানে তরঙ্গ সংকেতটি কম্পমান বা অসিলেটিং হয় এবং তাই এটি বড় অ্যামপ্লিটিউড রয়েছে। এই যে 2/√k এটা একটা বড় অ্যামপ্লিটিউড প্রকাশ করে।
তো এখন আমাদেরকে জানতে হবে যে কস এই যে হায়ার লিমিট এক্স এবং লোয়ার লিমিট কে ডিএক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 এই অংশটুকু দ্বারা কি বোঝায়। কস এটি হলো কোসাইন ফাংশন যা দেখায় তরঙ্গ সংকেত কম্পিত হচ্ছে, অর্থাৎ ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের মধ্যে তরঙ্গ সংকেতটা আমরা সুন্দরভাবে পাবো, যেটা হচ্ছে কম্পিত অবস্থায় থাকবে। অর্থাৎ যখন আমরা দেখব যে ক্লাসিক্যালি নন রিজিয়ন অঞ্চলে চলে যায়, অর্থাৎ এই নিষিদ্ধ অঞ্চলে যায়, তখন আমরা যে তরঙ্গটা পাই সেটা সোজা আকৃতির বা কুঁচকে যাওয়া কোনো একটা তরঙ্গ পাই। কিন্তু ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের মধ্যে যে তরঙ্গটা থাকে সেটা হচ্ছে সুন্দর ঢেউ আকৃতির থাকে, অর্থাৎ আমরা স্বাভাবিক যে তরঙ্গ আকৃতি সেটাই দেখতে পাবো এই ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের মধ্যে। তো এখানে আমরা কি বললাম যে কস বা সাইন যাই থাকুক না কেন, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ফাংশন যা তরঙ্গ সংকেত কম্পিত হচ্ছে এরকম বোঝায়। তো এখানে এ এক্স কে ডিএক্স এই অংশটুকু দ্বারা কি বোঝায়, এটি সমাকলন যা এ থেকে এক্স পর্যন্ত গণনা করা হয়। তো এটি তরঙ্গ সংকেতের ফেজ প্রকাশ করে বা দশা প্রকাশ করে, অর্থাৎ তরঙ্গের ওঠানামা কেমন হবে তা নির্ধারণ করে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ এ এক্স কে ডিএক্স এই অংশটুকু। আর এখানে -π/4 এই অংশটুকু হচ্ছে তরঙ্গ সংকেতের ফেজকে কিছুটা পরিবর্তন বা সরিয়ে দেয়। π/4 হলো কোয়ান্টাম মেকানিক্সের বিশেষ ধরনের সংশোধনী যা তরঙ্গ সংকেতের প্রকৃত প্রক্রিয়াকে আরও সঠিকভাবে প্রকাশ করে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে এই ইন্টিগ্রেশন অফ এক্স কে ডিএক্স এটা তো দশা বা ফেজ প্রকাশ করে, এই দশাটাকে আরও সঠিকভাবে যদি আমরা নির্ণয় করতে চাই তখন এই যে সংশোধনী ফেজের সংশোধনী -π/4 এটা অ্যাড করা হয়, তাহলে আমরা সঠিক যে দশাটা রয়েছে অর্থাৎ তরঙ্গ সংকেতের প্রকৃত প্রক্রিয়াটাকে আরও সঠিকভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম এটা কখন আমরা ব্যবহার করতে পারবো বা কখন প্রযোজ্য হবে, যখন এই যে আমরা লিখলাম যে x = a থেকে x = b, অর্থাৎ এই যে অ্যালাউড অঞ্চলটা রয়েছে সেই অ্যালাউড অঞ্চলের ক্ষেত্রেই কেবলমাত্র আমরা এই সমীকরণটা লিখতে পারবো, তখন এটা প্রযোজ্য হবে। যখন আমরা দেখব যে এই অংশটুকুর মান বের করতে হবে তখন আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা কি লিখতে পারি, এ এক্স বি, অর্থাৎ এ থেকে বেশি হতে হবে এবং বি থেকে এই এক্সের মানটা কম হতে হবে। এখানে এ <x <b, অর্থাৎ কণাটি এই যে বাধাটা রয়েছে বিভব বাধা, অর্থাৎ এই কণাটি এটার ভিতরে থাকলে তো কোনো বাধাপ্রাপ্ত হবে না, যখনই এই যে টার্নিং পয়েন্টের কাছাকাছি অঞ্চলে যাবে তখন একটা বিভব বাধা পাবে এবং নন রিজিয়ন অঞ্চলে দিকে যেতে পারবে না। তো এখানে এই যে ক্লাসিক্যাল অঞ্চলটা রয়েছে সেই ক্লাসিক্যাল অঞ্চলে কণাটি কম্পমান হয় বা অসিলেটিং হয়, কারণ এখানে কণাটি স্বাধীনভাবে চলাচল করতে পারে। তো ডব্লিউকেবি পদ্ধতিতে এই অঞ্চলের তরঙ্গ সংকেত কজের মতো কম্পমান ফাংশন দিয়ে প্রকাশিত হয়। তো যখন আমরা সাইন ফাংশন নিব তখন সাইনের মতো করে ফাংশন দ্বারা কম্পিত হবে। তো এতক্ষণ আমরা এই যে সমীকরণটা দেখলাম এটা তো ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের জন্য প্রযোজ্য হয়, কিন্তু নন রিজিয়ন অঞ্চল বা নিষিদ্ধ অঞ্চলের জন্য তো আমরা একটা সমীকরণ পাবো। তো সেই সমীকরণটা হচ্ছে এরকম, তো ধরে নিলাম সেটা হচ্ছে ψ2 হ্যাঁ। তো এটা এরকম হবে 1/√k এক্সপোনেনশিয়াল -ax k dx। তো এটা কখন প্রযোজ্য হবে, যখন হচ্ছে এই যে v(x) এর মানটা সব বেড়ে যাবে, অর্থাৎ এই যে এই অঞ্চলটা রয়েছে আবার এখানে এই অঞ্চলটা রয়েছে, এক্ষেত্রে টার্নিং পয়েন্টের বেশি হয়ে যাচ্ছে না বিভবটা, যে v(x) কিন্তু উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, যখনই এই এনার্জি থেকে v(x)টা বেশি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এই ψ2 1/√k এক্সপোনেনশিয়াল -ax k dx এটা অ্যাপ্লাই করতে পারবো। এটা কখন অ্যাপ্লাই করব, যখন আমরা এই রিজিয়ন অর্থাৎ ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের মধ্যে কজ ফাংশনটা ব্যবহার করব, তো তখনই আমরা এই নন রিজিয়ন অঞ্চলে এই যে এই ফাংশনটা ব্যবহার করতে পারবো। আর এই ফাংশনটা কোত্থেকে পাওয়া যায়, এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের কাছাকাছি অঞ্চল থেকে পাওয়া যায়। তো এই সমীকরণটা আমরা অন্য কোনো লেকচারে প্রতিপাদন করে বের করব, কিন্তু আজকের যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধানের ক্ষেত্রে সরাসরি আমরা এই টার্নিং পয়েন্টের কাছাকাছি থেকে প্রাপ্ত এই সমীকরণটা প্রয়োগ করব। তো এখানে এই ফাংশনগুলো দ্বারা কি বোঝায়, এই ψ2 তো সাই হচ্ছে কি একটা তরঙ্গ সংকেত বা ওয়েভ ফাংশন যা কণাটির অবস্থানের সাথে পরিবর্তিত হয়। আর 1/√k এই অংশটি হলো তরঙ্গ সংকেতের অ্যামপ্লিটিউড বা বিস্তার, অর্থাৎ তরঙ্গটির সর্বোচ্চ মান প্রকাশ করে 1/√k দ্বারা। তো এখানে কে হলো তরঙ্গের সংখ্যা বা ওয়েভ নাম্বার যা এক্সের উপর নির্ভরশীল, অর্থাৎ এক্সের পরিবর্তনের সাথে সাথে এই ওয়েভের সংখ্যাটা পরিবর্তিত হবে। এই যে ওয়েভটা রয়েছে না, এই ওয়েভের সংখ্যাটা পরিবর্তিত হবে এক্সের সাথে সাথে। আর এই কে হচ্ছে ওয়েভ নাম্বার, এটা হচ্ছে একটা ওয়েভ, এটা হচ্ছে দুইটা ওয়েভ, এভাবে তিনটা ওয়েভ, তো এক কে দ্বারা বোঝাই ওয়েভ সংখ্যা।
তো এবার এখানে এক্সপোনেনশিয়াল মাইনাস এ এক্স কে ডিএক্স দ্বারা কী বোঝায়? এটি হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে যে মানটা রয়েছে মাইনাস এ এক্স কে ডিএক্স, এই অংশটি হলো একটি সমাকলন যা এ থেকে এক্স পর্যন্ত গণনা করা হয়। এটি তরঙ্গ সংকেতের ধীরগতিতে হ্রাসের হার প্রকাশ করে। আমরা জানি যে তরঙ্গটা স্বাধীনভাবে এইটার ভিতরে অ্যালাউড অঞ্চলের মধ্যে সুন্দরভাবে চলাচল করতে পারে, কিন্তু যখন এই নন রিজিয়ন অঞ্চলে চলে যায় তো সেক্ষেত্রে তো তরঙ্গটা মানে বিকৃত হয়ে যায় বা হ্রাস পেতে থাকে। তো এই হ্রাস পাওয়ার ফলে যে সমীকরণটা নির্দেশ করে সেটাই হচ্ছে এ এক্স কে ডিএক্স। ইন্টিগ্রেশন অফ এ এক্স কে ডিএক্স দ্বারা বোঝায় যে তরঙ্গটা ক্রমান্বয়ে এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকে এবং ধীরগতিতে হ্রাসের হার প্রকাশ করে। তো এখানে মাইনাস চিহ্নটি দেখায় যে তরঙ্গ সংকেত বা ওয়েভ ফাংশনটি এক্সের সাথে ধীরে ধীরে ছোট হচ্ছে। এটি একটি ক্ষয়মান বা ডিকেইং তরঙ্গ সংকেত নির্দেশ করে, অর্থাৎ এক্সের মান যত ছোট হবে তরঙ্গ সংকেতের মান তত বেশি কমবে। তো কোথায় আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারি? আমি মাত্রই বললাম যে যখন হচ্ছে এক্স লেস দেন এ, অর্থাৎ এক্সের মান এর চেয়ে ছোটো হবে। এই যে এক্সের মানটা যদি এর চেয়ে ছোটো হয় এবং এক্সের মানটা বি এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা অ্যাপ্লাই করতে পারবো। তো ডব্লিউকেপি পদ্ধতিতে এই যে অঞ্চল দুইটা রয়েছে, এই অঞ্চলের তরঙ্গ সংকেতকে ক্ষয়মান বা এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে ক্ষয়মান বা এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এটা হচ্ছে তরঙ্গ ফাংশন যা আমরা সঠিক তরঙ্গ পাই, আর এক্ষেত্রে আমরা ক্ষয়মান তরঙ্গ পাই বা ক্ষয় হয়ে যাচ্ছে এরকম তরঙ্গ পাই। আর এই যে ফাংশনটা আমরা পেলাম, এই ফাংশনটা কোথায় উদ্ভূত হয়? এই যে তার টার্নিং পয়েন্টটা রয়েছে, টার্নিং পয়েন্টের কাছাকাছি অঞ্চলে এই ফাংশনটা মূলত পাওয়া যায়। তো এটা খেয়াল রাখবো। তো এটা বোঝার পর আমরা এখানে বললাম যে যখন কস ফাংশন ব্যবহার করব তখন এটা ব্যবহার করতে পারবো এই নন রিজিয়ন অঞ্চলে, আবার এখানেও নন রিজিয়ন অঞ্চলে এটা ব্যবহার করতে পারবো। যখন আমরা সাইন ফাংশনটা ইউজ করব, অর্থাৎ এখানে যদি আমরা সাইন আকারের কোনো তরঙ্গ পাই তো সেক্ষেত্রে আলাদা ফাংশন রয়েছে, তো আমরা সেটা পরবর্তীতে জানবো। তো এখানে আমরা যেহেতু ডব্লিউকেবি সন্নিকর্ষ প্রয়োগের মধ্যে এই দুইটা ফাংশনের কাজে লাগবে, তো এই জন্য আমরা এই দুইটা ফাংশন সম্পর্কে আপাতত জেনে নিলাম। তো আবদ্ধ অবস্থায় ডব্লিউকেবি সন্নিকর্ষ এবং সোমারফিল্ডের কোয়ান্টাম শর্তটা সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা এই চিত্রটা এঁকে নেব। এটা হচ্ছে এনার্জি ই, এটা হচ্ছে বিভব ভি অফ এক্স, এবং আমাদের যে টার্নিং পয়েন্ট আছে সেই টার্নিং পয়েন্ট থেকে এক্স ইজ ইকুয়াল টু হবে এ এবং এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তো এক্ষেত্রে আমরা তিনটা অঞ্চল দেখব। প্রথম অঞ্চল হচ্ছে এটা, আর এটা হচ্ছে দ্বিতীয় অঞ্চল, এটাকে ক্লাসিক্যাল অঞ্চল বলা হয়, আর এটা হচ্ছে তৃতীয় অঞ্চল। তো এই চিত্রটা যদি আমরা খেয়াল করি তো চিত্রে এ এবং বি দুটি বিন্দু দেখানো হয়েছে, আর এই দুটি বিন্দু হচ্ছে প্রত্যাবর্তন বিন্দু বা টার্নিং পয়েন্ট। এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু বি একটি পটেনশিয়াল বাউন্ডারি বা বিভব বাধা প্রকাশ করছে এখানে। তো চিত্রের মধ্যে একটি বদ্ধ গতি দেখানো হয়েছে, অর্থাৎ এটাকে যদি আমরা বাধা হিসেবে ধরি, এটা একটা বাধা, এটা একটা বাধা, তাহলে এটার ভিতরে একটা কূপের মতো সৃষ্টি হলো না? এটাকে আমরা কূপ হিসেবে ধরতে পারি। আর এই কূপের ভিতরে যদি একটা কণা থাকে, এই কণাটা এই যে এই বাউন্ডারি থেকে এই বাধা থেকে এই বাধা পর্যন্তই গতিশীল থাকবে, আর বাইরে যেতে পারবে না। অর্থাৎ এই যে দ্বিতীয় নম্বর অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের ভিতরেই সে ঘোরাঘুরি করতে পারবে, 1 নম্বর অঞ্চল এবং 3 নম্বর অঞ্চলে সে যেতে পারবে না। এটি এমন একটি সিস্টেম যেখানে কণা এ এবং বি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এই সীমার বাইরে সে যেতে পারে না। তো এই বিভব কূপের ভিতরে যে কণাটি রয়েছে এই কণাটি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাচ্ছে এবং তারপর বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে ফিরে আসছে। এই পথটি একটি বদ্ধ বা ক্লোজড পথ তৈরি করছে। তো এই যে আসা যাওয়া, এই আসা যাওয়ার পদ্ধতিটিকে আমরা বলতে পারি অসিলেটরি মোশন, যেখানে কণা একটি নির্দিষ্ট সীমার মধ্যে বারবার অসিলেট বা আন্দোলিত হচ্ছে। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি বিন্দুর মধ্যে কণার শক্তি এবং তরঙ্গের ফেজ বা দশা পরিবর্তিত হচ্ছে। তো যেহেতু কণাটি এটার ভিতরে রয়েছে, তার মধ্যে যে দশাটা রয়েছে বা তার যে শক্তি রয়েছে সেটা এটার ভিতরেই শুধুমাত্র পরিবর্তিত হচ্ছে। আর এখানে কণাটি এ থেকে বি এর মধ্যে বারবার আন্দোলিত হয়ে একটি পূর্ণ তরঙ্গ তৈরি করতেছে। তো এখানে আমরা কি লিখতে পারি যে এখন এক্স লেস দেন এ অঞ্চলে, তো এখানে আমরা কোন অঞ্চলটা বলতে পারি? এক্স ইজ ইকুয়াল টু এ লেস দেন, অর্থাৎ এক্সের থেকে ছোট যে অঞ্চলটা, এক্সের থেকে এক্স ইজ ইকুয়াল টু এ মানে হচ্ছে এক্সের যে ছোট হচ্ছে 1 নম্বর অঞ্চল। তো 1 নম্বর অঞ্চলে অনর্মায়িত তরঙ্গ অপেক্ষক হবে অনর্মায়িত তরঙ্গ
অপেক্ষক হবে। তো এখন অনর্মায়িত তরঙ্গ অপেক্ষকটা মূলত কি, তো এটা একটু বুঝে নেই এখানে। তো আমরা জানি যে তরঙ্গ ফাংশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটি স্বাভাবিকীকৃত হতে হয়, অর্থাৎ সমগ্র স্থানের উপর তরঙ্গ ফাংশনের বর্গাকার ইন্টিগ্রালের সমান হতে হয়। তো আমরা জানি যে তরঙ্গ ফাংশন হচ্ছে সাই অফ এক্স। এই সাই অফ এক্সকে আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে এটার যে বর্গটা রয়েছে সেই বর্গটা নেব, তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এর মান পাবো হচ্ছে 1। আর এই যে সমীকরণটা আমরা পেলাম এটা প্রতিটা তরঙ্গ ফাংশনের ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে, অর্থাৎ এটি নিশ্চিত করে যে কণাটি কোথাও না কোথাও অবস্থিত আছে, অর্থাৎ এর মোট সম্ভাব্যতা হচ্ছে 1। তো অনর্মায়িত তরঙ্গ হলো এমন একটি তরঙ্গ ফাংশন যার মোট সম্ভাব্যতা 1 হবে না। কোয়ান্টাম মেকানিক্সে সঠিকভাবে কাজ করতে হলে তরঙ্গ ফাংশনকে স্বাভাবিকীকৃত করতে হয় যাতে এটি নির্দিষ্ট হয় যে কণাটি কোথাও না কোথাও উপস্থিত থাকবে। এখন এখানে আমরা যে লিখলাম যে অনর্মায়িত তরঙ্গ মানে হচ্ছে এই কণাটা পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, এরকম একটা অঞ্চল। তো এরকম অঞ্চল কোনটা, এই যে 1 নাম্বার অঞ্চল এবং 3 নাম্বার অঞ্চল, এই দুইটা অঞ্চলের মধ্যে কণাটা পাওয়ার সম্ভাবনা একেবারেই 0, অর্থাৎ কণা পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা হচ্ছে অনর্মায়িত তরঙ্গ অপেক্ষক। আর নর্মায়িত তরঙ্গ অপেক্ষক কোথায় হবে, এই যে 2 নাম্বার অঞ্চলের মধ্যে, কারণ কণাটি হচ্ছে এই 2 নাম্বার অঞ্চলের ভিতরে আছে। তো 1 নাম্বার অঞ্চল এবং 3 নাম্বার অঞ্চলের জন্য আমরা মাত্রই দেখলাম যে কোন সমীকরণটা অ্যাপ্লাই করতে পারি। এখানে এই যে সাই2 অফ 2 দিতে হবে না, এটাকে আমরা 1 হিসেবে, যেহেতু এটা প্রথমে লিখবো তো 1 হিসেবে ধরবো। তো সায়ন অফ এক্স = 1/√k এক্সপোনেনশিয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ x থেকে k dx। তো এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করব। তো এটা কেন অ্যাপ্লাই করা হয় আমি আগেই বলছি যে যখন আমরা দেখব যে কণাটি পাওয়ার সম্ভাবনা নাই, মানে যেখানে আমরা দেখব বিভব বেশি এবং এনার্জি কম থাকবে, তো সেই অঞ্চলটাতেই আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করি। আর এই সমীকরণটার উদ্দেশ্য হচ্ছে এটা ক্রমান্বয়ে তরঙ্গটা হ্রাস করতে থাকে, তো এক্সপোনেনশিয়ালি হ্রাস করে। তো এখানে আমরা কি লিখতে পারি যে সায়ন অফ এক্স = 1/√k এক্সপোনেনশিয়াল মাইনাস x থেকে a পর্যন্ত k dx। তো এটা কি, যা সূচকীয় ভাবে হ্রাসমান তরঙ্গ অপেক্ষক। তো এটা হচ্ছে একটা সম্পর্ক সূত্র, আর এই সম্পর্ক সূত্রটা মূলত এই যে এই টার্নিং পয়েন্টের কাছাকাছি পাওয়া যায়। তো এখন আমরা দ্বিতীয় নাম্বার অঞ্চলের জন্য সেম সূত্রটা কি পাবো, এই যে মাত্র আমরা এখানে লিখছিলাম যে যখন আমরা কণাটি পাওয়ার সম্ভাবনা দেখব তখন এই যে কস অর্থাৎ ওয়েভ আকৃতির একটা সমীকরণ পাবো। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে সম্পর্ক সূত্রানুসারে প্রত্যাবর্তন বিন্দু x = a তে সাই1 তরঙ্গ অপেক্ষক দ্বিতীয় অঞ্চলে নিম্নরূপ তরঙ্গ অপেক্ষকে পরিণত হবে। তো এখানে আমরা লিখতে পারবো যে সাই2 অফ x = 2/√k cos ax k dx minus π/4। আর এটা কখন ঘটবে, যখন হচ্ছে a <x b, অর্থাৎ এখানে আমরা চিত্রটা খেয়াল করলে দেখব যখন হচ্ছে x এর মানটা a থেকে বড় এবং b থেকে ছোট, অর্থাৎ a থেকে x এর মানটা বড় হবে, b থেকে ছোট হবে, তখনই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে a থেকে x পর্যন্ত এটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে a থেকে b পর্যন্ত, আবার b থেকে x পর্যন্ত। যেহেতু এখানে আমরা x = a থেকে x = b পর্যন্ত এই সীমার ভিতরে কণাটি কল্পনা করতেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো a থেকে b, b থেকে x পর্যন্ত দুইটা অংশে এখানে ডিভাইড করতে পারবো। 2/√k cos a থেকে b k dx প্লাস
বি থেকে এক্স কে ডিএক্স। অর্থাৎ আবার যদি আমরা এটাকে আবার যোগ করি তখন আমরা এ থেকে এক্স পর্যন্ত সীমার ভিতরে যে মানটা আছে সেটাই পাওয়া যাবে। তো এই এ থেকে এক্স কে ডিএক্স সীমার মধ্যে দুইটা অংশে আমরা ভাগ করছি, একটা হচ্ছে এ থেকে বি এবং বি থেকে এক্স, তারপর হচ্ছে -π/4। তো এবার আমরা কি করতে পারি, এখানে 2/√কে cos এ থেকে বি কে ডিএক্স। তো আমরা জানি যে কোনো ইন্টিগ্রেশনের যদি সীমাটা আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ এক্সটাকে লোয়ার লিমিটে নিয়ে আসি এবং বি অর্থাৎ নিচের যে সীমাটা আছে সেটাকে আমরা হায়ার লিমিটে নিয়ে যাই, তখন আমরা একটা মাইনাস ইউজ করে সেটা করতে পারি। তো এই প্লাসটাকে যদি আমরা মাইনাস দিই তাহলে এই লিমিট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এক্সের জায়গায় বি চলে আসবে এবং বি এর জায়গায় এক্স চলে আসবে, কে ডিএক্স -π/4। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব আর এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো আবার এখন আমরা 3 নম্বর অঞ্চলের জন্য যদি সেম সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে আমরা বলছি যে এই অঞ্চলের ক্ষেত্রে এই এর মানটা হতে হবে এক্সের থেকে ছোট, আবার এখানে যে মানটা লিখবো সেটা কি বি থেকে বড় হতে হবে, তাহলে আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা এক্স থেকে এ অর্থাৎ হায়ার লিমিট হচ্ছে এ যেহেতু বড় তা হায়ার লিমিট এ দিছে এবং এক্স যেহেতু ছোট হতে হবে তাহলে লোয়ার লিমিটে দিছে। তো এক্ষেত্রে 3 নম্বর অঞ্চলে যেতে হলে বি এর মানটা বড় হতে হবে এক্সের থেকে, এক্স = বি এর মানটা কী হতে হবে এক্সের থেকে বড় হলে আমরা কেবলমাত্র 3 নম্বর অঞ্চলে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে আবার তৃতীয় অঞ্চলে জন্য সমাধানকে লেখা যায় তো তৃতীয় অঞ্চলের জন্য সেমটাই হবে, শুধুমাত্র কোথায় পরিবর্তন হবে, এক্স এর মানটা বড় হবে বি এর থেকে এক্স এর মানটা বড় হলেই 3 নম্বর অঞ্চলে যাবে। তো এখানে আমরা ψ3(x) লিখতে পারি, ψ3(x) = 1/√কে এক্সপোনেনশিয়াল মাইনাস, এটা তো ঠিক থাকবে, 1/√কে এক্সপোনেনশিয়াল মাইনাস। তো কোথায় পরিবর্তন হবে, এই যে লিমিটটা শুধু চেঞ্জ হবে, এখানে এক্স ছোট ছিল এবং এটা বড় ছিল, এখন এই অঞ্চলে যেতে হলে বি এর মানটা কম হতে হবে, এক্স এর মানটা বড় হতে হবে। তো এক্স এর মানটা যেহেতু বড় হবে তো হায়ার লিমিটে এক্স এর মানটা দিতে হবে এবং লোয়ার লিমিটে বি এর মানটা দিতে হবে। তো k(x) dx। তো এখানে আমাদের যে শর্ত সেটা হচ্ছে যখন এক্স এর মানটা বড় বি এর থেকে তখনই আমরা 3 নম্বর অঞ্চলে যেতে পারবো। এটা হচ্ছে বি আর এটার থেকে বড়ই তো এটা 3 নম্বর অঞ্চল। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে খেয়াল করি, এই যে x = a এর জন্য আমরা এই প্রথম যে অঞ্চলটা রয়েছে সেটার জন্য একটা সম্পর্ক সূত্র পাই, আবার এই x = a এই যে এটা তো সীমানা বাউন্ডারি, এই বাউন্ডারি তো প্রথম অঞ্চলেও আছে আবার এই বাউন্ডারিটা দ্বিতীয় অঞ্চলেও আছে। তো এই বাউন্ডারির জন্য প্রথম অঞ্চলের যে সম্পর্ক সূত্র সেটা আমরা কত পাইছি, এই যে এই অংশটুকু পাইছি, আর সীমাটা আমরা কি ধরছি, এখানে লিমিটটা কিন্তু খেয়াল করার বিষয় আছে, সব কিছু ঠিক থাকবে শুধু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তো এক্ষেত্রে এর মানটা বড় থাকতে হবে, যদি আমরা এই 1 নম্বর অঞ্চলে যেতে চাই তাহলে এর থেকে এক্স এর মানটা ছোট হতে হবে, তাহলে আমরা 1 নম্বর অঞ্চলে যেতে পারবো। তো এক্ষেত্রে আমরা এর মানটা কি দিব, বড়, আর এক্স এর মানটা ছোট, এই জন্য এই যে নিচে এক্স দিছি। তো এটা গেল। এখন এই সেম বাউন্ডারির জন্য এই যে দ্বিতীয় অঞ্চলের যে সম্পর্ক সূত্র সেটা কি হবে, তো সেটা কি হয়েছে এখানে যে 2/√কে cos, এটা তো সম্পর্ক সূত্র, শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হবে। তো x = এর জন্য আমরা কি করতে পারি, এক্স এর মানটা বড় হতে হবে তাহলে দ্বিতীয় অঞ্চলে যাবে এবং এর মানটা ছোট হলেই কেবলমাত্র এই দ্বিতীয় অঞ্চলে যাওয়া যাবে, এই জন্য আমরা লিখছি যে এক্স এর মানটা বড় এবং এর মানটা ছোট। তো এই সম্পর্ক সূত্রটা লিখলাম। তো এখানে কেবল আমরা a <x লিখতে পারি,
কারণ এখনও বি এর মানটা আমরা এখানে বসাই নাই। এখন আমরা এই যে এই বাউন্ডারির ক্ষেত্রে যাই সম্পর্ক সূত্রটা নির্ণয় করি। তো এক্স ইজ ইকুয়াল টু বি এর জন্য এই 2 নাম্বার অঞ্চলে একটা সম্পর্ক সূত্র পাওয়া যাবে এবং 3 নাম্বার অঞ্চলে একটা সম্পর্ক সূত্র পাওয়া যাবে এই বাউন্ডারির জন্য। তো প্রথমে আমরা 3 নাম্বার যদি এই অঞ্চলটার জন্য বাউন্ডারির জন্য যে সম্পর্ক সূত্রটা রয়েছে সেটা যদি লিখি তাহলে কি হবে, এই অঞ্চলের জন্য কি করতে হবে, এই এক্স এর মানটা বড় হতে হবে এবং বি এর মানটা ছোট হলেই 3 নাম্বার অঞ্চলে যাওয়া যাবে। তো সেক্ষেত্রে এই অঞ্চলের ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়ালি দেখব যে তরঙ্গটা হ্রাস পাচ্ছে, কারণ এখানে বিভব বেশি। তো এক্সপোনেনশিয়ালি হ্রাস পাওয়ার কারণে এই যে প্রথম 1 নং সমীকরণের যে সমীকরণটা লিখছি, তো সেম সমীকরণটাই এই 3 নাম্বার অঞ্চলে হবে। তো 3 নাম্বার অঞ্চলে সেম সমীকরণটা হলো, শুধুমাত্র কোথায় পরিবর্তন হলো, এই যে লিমিটটা শুধু চেঞ্জ হলো। আগে লিমিটটা ছিল হচ্ছে এ থেকে এক্স, এখন হচ্ছে এক্স থেকে বি। এখন এক্স থেকে বি কেন দিলাম, কারণ হচ্ছে যখন আমরা 3 নাম্বার অঞ্চলে যাব এক্সের মানটা বির থেকে বেশি হতে হবে, তাহলে আমরা 3 নাম্বার অঞ্চলে যেতে পারবো। তো এই বাউন্ডারির জন্য আমরা 3 নাম্বার অঞ্চলের জন্য একটা সমীকরণ পেলাম। এখন আমরা এই সেম বাউন্ডারির সাথে মিশানো আর কে আছে, 2 নাম্বার অঞ্চলটা আছে। তো এই 2 নাম্বার অঞ্চলের জন্য তো একটা সমীকরণ হবে, তো সম্পর্ক সূত্র হবে। তো সেই সম্পর্ক সূত্রটা কি হবে, সেম এই সম্পর্ক সূত্রটাই হবে, শুধুমাত্র কি করতে হবে, লিমিটটা চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে এখানে যদি আমরা 2 নম্বর অঞ্চলের জন্য এই বাউন্ডারির জন্য সম্পর্ক সূত্র লিখি, তাহলে এই এক্স এর মানটা কম হতে হবে এবং বি এর মানটা যদি বেশি হয় তাহলে আমরা 2 নম্বর অঞ্চলে যেতে পারবো। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে কাজেই দ্বিতীয় অঞ্চলে সম্পর্ক সূত্র হবে, তো দ্বিতীয় অঞ্চলের জন্য তো আমরা সাইড 2 অফ এক্সই ধরছি। তো সাইড 2 অফ এক্স ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট কে কস, তো কি চেঞ্জ হবে, এই এক্সের মানটা ছোট হবে, এই ক্ষেত্রে এক্সের মানটা কম হবে এবং বি এর মানটা বেশি হলেই দ্বিতীয় অঞ্চলে যাওয়া যাবে। তো বি এর মানটা হায়ার লিমিটে লিখতে হবে এবং এক্সের মানটা লোয়ার লিমিটে লিখতে হবে। তো সূত্র হচ্ছে কে অফ এক্স ডিএক্স। তো এখানেও আমরা কে অফ এক্স লিখতে পারি, কারণ কেটা বা তরঙ্গ সংখ্যাটা এক্সের উপর নির্ভরশীল। তো মাইনাস এই যে পাই ডিভাইডেড বাই 4 এখানেও হবে পাই ডিভাইডেড বাই 4। আর এটা কিসের জন্য হলো, আমরা কখন এটা লিখতে পারবো, যখন বি এর মানটা বড় এক্সের তুলনায়। তো এক্ষেত্রে আমরা একটু সমাধান করতে পারি, 2 ডিভাইডেড বাই রুট কে ঠিক থাকবে কস। তো আমরা জানি যে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো এখানে যদি আমরা প্রথমে মাইনাসটা লিখি, মাইনাস এক্স পি কে অফ এক্স ডিএক্স। তো এখানে মাইনাস আনার কারণে চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস হবে পাই ডিভাইডেড বাই 4। তো এখানে আমরা লিখতে পারি, তো এই অংশটুকু আমি একটু বুঝাই দিই। তো যেহেতু এখানে কস, আমরা জানি যে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। হ্যাঁ, তো এখন এখানে আমরা একটা মাইনাস যদি কমন নেই, এই যে এখানে মাইনাস যদি কমন নেই তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। এই যে এই অংশটুকু, এই যে এই সম্পূর্ণ অংশটুকু কি হবে, মাইনাসের হয়ে যাবে, এটা প্লাসের হয়ে যাবে। তারপরের লাইনটা হচ্ছে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো এই সম্পূর্ণটাকে থিটা ধরলে, আর এখানে একটা মাইনাস কমন নিছি, তো কস মাইনাস এই থিটা ইজ ইকুয়াল টু কস থিটাই হলো, তার মানে আর মাইনাসটা দেওয়ার দরকার নাই। তো শুধুমাত্র এখানে চিহ্নটার পরিবর্তন করে নিলাম। তো এখানে লিখতে পারি, কেননা কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো এই অংশটুকু যদি আমি আবার বলি, শুধুমাত্র একটা মাইনাস কমন নিছি, নেওয়ার পর এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, এটা মাইনাসের হয়ে গেছে আর এইটা মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে। তারপর ওই মাইনাসটা কোথায় গেল, আমরা জানি যে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো এটা তো থিটা হয়ে গেছিলো, তো সামনে একটা মাইনাস ছিল, তো কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটাই। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো এখানে আমরা কণাটা কোথায় পাবো, এই যে এক্স ইজ ইকুয়াল টু এর ভিতরে এবং এক্স ইজ ইকুয়াল টু বি থেকে কম, এই যে 2 নাম্বার অঞ্চলের ভিতরে। তা আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার অঞ্চল নিয়ে কাজ করা, কারণ এখানেও কণা পাওয়া যাবে না, এই 3 নাম্বার অঞ্চলেও কোনো কণা পাওয়া যাবে না, এটা হচ্ছে অনরমাইজ তরঙ্গ ফাংশন। তো এখানে আমরা বলতে পারবো যে 2টা সমীকরণ পাইছি, সাইড 2 অফ এক্স সাইড 2 অফ এক্স, এই দুটো হচ্ছে সমান। অর্থাৎ এই যে বাউন্ডারিটা রয়েছে, এক্ষেত্রে আমরা সাইড 2 এক্সের মান যত পাবো, এই বাউন্ডারির ক্ষেত্রে এটার ভিতরে সাইড 2 অফ এক্স অর্থাৎ তরঙ্গ ফাংশনের মানটা সেমই পাবো। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই সমীকরণটা সমান হচ্ছে এই সমীকরণটা। তো এখানে আমরা কি লিখতে পারবো, যে 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণটা হচ্ছে সমান। তো 2 ডিভাইডেড বাই, সুতরাং 2 ডিভাইডেড বাই রুট কে
তো এখানে লিখে নেই যে 2 এবং 3 নং সমীকরণ অবশ্যই সমান হবে। 2 ও 3 নং সমীকরণ অবশ্যই সমান হবে। তো এই 2 নম্বর সমীকরণ হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট কে cos ab k dx মাইনাস xb k dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হবে 3 নম্বর সমীকরণের 2 ডিভাইডেড বাই রুট কে cos xb k of x dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তো উভয় পক্ষ থেকে 2 বাই রুট কে কাটা যাবে। আবার এখানে cos যদি ওই সাইডে যায় cos ইনভার্স হয়ে যাবে। তো cos এবং cos ইনভার্স কাটা যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে এই মানটুকু এবং এই যে এই মানটুকু। তো এখানে আমরা লিখতে পারি বা a b k dx মাইনাস x b k dx মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু হচ্ছে x b k of x dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তো এখানে ব্র্যাকেটটা হবে না, a b k of x dx মাইনাস এই যে x b k dx মাইনাস পাই বাই 4। তো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো এখানে মাইনাস ছিল একটা, এই মাইনাসটা তো এখানে দিই নাই, তো এখানেও মাইনাস হবে। আর এখানে প্লাস পাই বাই 4 ছিল। এখানে এক্সট্রা আমরা n পাই অ্যাড করতে পারবো, কারণ হচ্ছে আমরা এখানে খেয়াল করলে দেখব যে cos n পাই প্লাস মাইনাস থিটা যদি থাকে তাহলে সেটা হয় cos থিটার সমান। তো এখানে আমরা এক্সট্রা n পাই যদি যোগ করি তাহলে কোনো সমস্যা হবে না। তো এখানে cos এই যে এই অংশটুকুকে যদি থিটা ধরি তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos n পাই প্লাস মাইনাস থিটা, অর্থাৎ n পাই যদি এক্সট্রা যোগ করি তাহলে এই cos থিটা সমানই হয়। তো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই n পাইটা যোগ করে দিব। তো এখানে খেয়াল করব যে এটা মাইনাস এক্স বি কে অফ এক্স dx মাইনাস পাই বাই 4। তো এই কে সাথে x দিতে পারবো, কোনো সমস্যা নাই। আবার এখানেও মাইনাস, তো এই মাইনাসটা ওই সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে। তো প্লাস মাইনাস এক্স বি কে অফ এক্স dx কাটা যাবে। তো আলটিমেটলি থাকবে হচ্ছে এ বি কে অফ এক্স dx ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 প্লাস n পাই, কারণ এই অংশটুকু মাইনাসের আর এই মাইনাসটা ওই সাইডে গিয়ে প্লাস হয়ে গেলে তখন এই দুইটা কাটা যাবে। আর এখানে মাইনাস পাই বাই 4 আছে না, এই মাইনাস পাই বাই 4টা দিয়ে দিব। তো এই মাইনাস পাই বাই 4 ওই সাইডে গিয়ে কী হবে, প্লাস পাই ডিভাইডেড বাই 4। তো এখানে আমরা যদি এই পাই বাই 4 মিলে কি হবে, 2 পাই ডিভাইডেড বাই 4 যদি লসাগু করি প্লাস n পাই। তো এখানে কাটা যাবে 2, 1 ডিভাইডেড বাই 2 পাই থাকবে। তো পাই যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে n থাকবে প্লাস এখানে 1 ডিভাইডেড বাই 2 থাকবে, আর পাইটা কমন নিলাম। তো এই n এর মান কত, এখানে n ইজ ইকুয়াল টু, সুতরাং এ বি কে অফ এক্স ডিএক্স। তো এখানে আমরা লিখে দিব এখানে n ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3 এগুলো এক একটা নাম্বার। তো এটাকে যদি আমরা 4 নং সমীকরণ দিই তাহলে এই 4 নং সমীকরণ হতে আবদ্ধ অবস্থার শক্তির বিভিন্ন মানগুলো আমরা পেয়ে থাকি। অর্থাৎ এই যে চিত্রটা খেয়াল করলে আমরা দেখব যে এইটার ভিতরে 2 নং সমীকরণের ভিতরে যে কণাটা ছিল সেই কণাটার যে শক্তি, সেই শক্তিটা মূলত আমরা এই সমীকরণ থেকেই পেয়ে থাকি, এই যে 4 নং সমীকরণ থেকে। তো এই 4 নং সমীকরণকে বলা হয় হচ্ছে ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতিতে নির্ণীত আবদ্ধ অবস্থার শক্তি, যা পর্যায়বৃত্ত সিস্টেমের জন্য সোমারফিল্ড বা উইলসনের স্বীকার্যিত কোয়ান্টাম শর্তের অনুরূপ হয়ে থাকে। তো এখন আমরা সোমারফিল্ড ও উইলসনের যে স্বীকার্যটা রয়েছে বা এটা সম্পর্কে একটু বিস্তারিত জানব। তো সোমারফিল্ড কোয়ান্টাম শর্ত হলো কোয়ান্টাম মেকানিক্সের একেবারে শুরুর দিকে ব্যবহৃত একটি নীতি, যা আর্নল্ড সোমারফিল্ড দ্বারা প্রস্তাবিত হয়েছিল। তো এটি বোরের মডেলকে সম্প্রসারিত করে। তো সোমারফিল্ডের কোয়ান্টাম নিয়ম বলে যে কণার গতি নির্দিষ্ট শক্তি স্তরে কোয়ান্টাইজড থাকে। এর মানে হলো কণা কখনোই যে কোনো শক্তি পেতে পারে না, বরং কিছু নির্দিষ্ট মানের শক্তিই পায়। তো এটি নিউটনের গতির ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যবহার করে।
তো একটি ইলেকট্রন যেমন কক্ষপথে ঘুরে, আমরা জানি যে ইলেকট্রন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তো সেই ইলেকট্রনের যে শক্তি সেটা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথের জন্য সেই শক্তিটা নির্দিষ্ট করা থাকে। তো এই নির্দিষ্ট শক্তিটা মূলত আমরা এই যে সোমারফিল্ড উইলসন যে স্বীকার্যটা দেন সেই স্বীকার্যের মাধ্যমেই প্রমাণ করতে পারি বা এই শর্ত দ্বারাই আমরা নির্দিষ্ট করতে পারি। তো সোমারফিল্ডের যে কোয়ান্টাম থিওরিটা বা কোয়ান্টাম স্বীকার্যটা রয়েছে সেটা হচ্ছে এরকম যে একটা বদ্ধ ইন্টিগ্রাল, যেহেতু আমরা ধরে নিলাম যে ইলেকট্রনের যে শক্তি একটা নির্দিষ্ট শক্তি স্তরের জন্য ইলেকট্রনের শক্তিটা সেম থাকবে, এটা একটা ইলেকট্রন অন্য কোনো শক্তি স্তরে বা শক্তি অর্জন করতে পারবে না। তো এই যে ইলেকট্রনের জন্য এটা বদ্ধ অবস্থায় রয়েছে না, তো অবশ্যই এটা বদ্ধ ইন্টিগ্রাল হবে এবং ভরবেগ p থাকবে, dx ইজ ইকুয়াল টু হবে হচ্ছে n কাট। এটা হচ্ছে সোমারফিল্ডের যে শর্তটা, সেটা এই শর্তের সাহায্যে আমরা শক্তিটা নির্ণয় করতে পারি যে একটা ইলেকট্রনের জন্য কতটুকু সে শক্তি পেতে পারে। তো এখানে p হচ্ছে কি ক্যানোনিক্যাল মোমেন্টাম বা ভরবেগ, আর dx হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, এবং n হচ্ছে কোয়ান্টাম নাম্বার, এবং h কাট হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তো এই সমীকরণটি কি বলে? এই সমীকরণটি বলে যে বদ্ধ পথের উপর কণার মোমেন্টাম বা ভরবেগ এবং অবস্থানের গুণফলকে, এই যে এটা হচ্ছে মোমেন্টাম, এটা হচ্ছে অবস্থান, এই দুইটার গুণফলের যে ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রাল করার ফলে n কাটের সমান হবে। তো এবার আমরা এখানে চলে যাই, এই যে ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতিটা রয়েছে, সেই সন্নিকর্ষ পদ্ধতিতে যে কোয়ান্টাইজেশন শর্তটা আসে, আমরা যে সোমারফিল্ডের শর্তের অনুরূপ বলবো, তো সেটা আসে মূলত বাউন্ডারি কন্ডিশন থেকে, যা মাত্র আমরা প্রমাণ করলাম যে বাউন্ডারি কন্ডিশন কীভাবে আসে। এই যে বিভব বাধার ফলে যে বাউন্ডারিটা তৈরি হয়, সেই বাউন্ডারির অভ্যন্তরে কণাটা থাকে, এবং এই কণার ফলে আমরা এখানে যে সোমারফিল্ডের কোয়ান্টাইজেশন শর্তটা রয়েছে সেটার অনুরূপ পাই। তো এটা কিভাবে পাই এখানে আমরা সেটাই দেখব। আমরা জানি যে কে অর্থাৎ কোয়ান্টাম নাম্বার p ইজ ইকুয়াল টু h কাট কে, এটা তো সবাই জানি। তো এখান থেকে কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, h কাট এই সাইডে আসলে p ডিভাইডেড বাই h কাট না, সুতরাং কে ইজ ইকুয়াল টু p ডিভাইডেড বাই h কাট। তো এটাই আমরা এখন লিখবো এখানে। তো এখানে খেয়াল করলে দেখব যে আবার k অফ x ইজ ইকুয়াল টু p অফ x ডিভাইডেড বাই h কাট ব্যবহার করে 4 নং সমীকরণকে লেখা যায় তো এখানে কে অফ এক্স এর পরিবর্তে পি অফ এক্স বাই এইচ কাট হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারবো। তো এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো, আর পি অফ এক্স ডিএক্স এখানে সীমাটা দেওয়ার দরকার নাই, এখানে আমরা মানটা বের করব। তো n+1 ডিভাইডেড বাই 2, তো এই পায়ের মানটা দ্বারা কি বোঝায়? এই পায়ের মানটা দ্বারা বোঝায় হচ্ছে পর্যায়বৃত্ত সিস্টেম, তো বারবার পর্যায়বৃত্তভাবে ঘুরতেছে। তো এখানে যেহেতু আমরা এখানে কোনো ইন্টিগ্রাল দিই নাই, বদ্ধ ইন্টিগ্রাল দিই নাই, তো এক্ষেত্রে আমরা পাইটা না লিখলেও চলবে, পাই দেওয়ার দরকার নেই। তো এই এইচ কাটটা ওই সাইডে গেলে কি হবে, এখানে 1 ডিভাইডেড বাই এইচ কাট, কারণ হচ্ছে এই পি অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট না, তো এটা ভাগাকার আছে, ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তো পি অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 এইচ কাট। এটাই হচ্ছে মূলত ডব্লিউকেবি সন্নিকর্ষের জন্য যে কোয়ান্টাইজেশন শর্তটা রয়েছে সেটা। তো ডব্লিউকেবি সন্নিকর্ষের যে সমীকরণটি, সেখানে বলে যে বদ্ধ পথের উপর মোমেন্টাম এবং অবস্থানের গুণফল ইন্টিগ্রাল করতে হবে, এবং সেখানে n+12 এইচ কাট হবে। তো এখানে খেয়াল করলে দেখব যে n+12 এইচ কাট হলো, কিন্তু যখন আমরা দেখব যে সোমারফিল্ডের ক্ষেত্রে শুধুমাত্র NH কাট পি অফ এক্স ডিএক্স সমান সমান হচ্ছে NH কাট, এটা পাওয়া যায়। আর ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে NH কাট থাকে, আবার +12 এইচ কাট এখানে অ্যাড হয়। তো এই যে হাফ এইচ কাট অ্যাড হলো, এই হাফকে কি বলা হয়? এই হাফকে বলা হয় হচ্ছে 0 পয়েন্ট এনার্জি কারেকশন, যা কোয়ান্টাম প্রভাবের কারণে আসে। তো সোমারফিল্ড শর্তটি ক্লাসিক্যাল মেকানিক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যা কোয়ান্টাইজেশন শর্ত, যেখানে শক্তিস্তর NH কাটের গুণিতক হয়, যে NH কাটের গুণিতক হয়। কিন্তু ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে আমরা দেখব যে কোয়ান্টাম মেকানিক্সের আধুনিক সংস্করণ হচ্ছে ডব্লিউকেবি পদ্ধতি, তো যেখানে শক্তিস্তর নির্ধারণের সময় হাফ সংশোধনী যুক্ত হয়, যাতে করে আমরা কারেক্ট একটা মান পাই, যা ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামের দিকে যাওয়ার একটি সমন্বয় নির্দেশ করে। তো এতটুকু সমাধান করার পর এটা দেওয়ার দরকার নাই।
তারপর একটা আমরা চিত্র আঁকবো, সেটা হচ্ছে পি অফ এক্স এবং এক্স। তো এখানে একটা এ থেকে বি, যেহেতু কণাটা একবার এ থেকে বিতে যায় এবং বি থেকে এতে আসে, তো এটা আমরা নির্দিষ্ট বোঝানোর জন্য তো এখানে দশা স্থানে, তো এখানে লিখতে পারি চিত্রে দশা স্থানে এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু বি প্রত্যাবর্তন বিন্দুর, এটা কিন্তু প্রত্যাবর্তন বিন্দু, যে বিভবটা ছিল সেখানে এনার্জি এবং যে বিভব এক হয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যাবর্তন বিন্দুটা ধরছিলাম এ, এবং এখানে আরেকটা প্রত্যাবর্তন বিন্দু বি। তো এখানে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু বি প্রত্যাবর্তন বিন্দুর মধ্যে আবদ্ধ কণার পর্যাবৃত্ত গতি। তো এখানে কণাটি এ থেকে বি এর মধ্যে বারবার আন্দোলিত হয়ে একটি পূর্ণ তরঙ্গ তৈরি করছে, যা এই যে পি অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু n+1/2 h কাট সমীকরণে প্রকাশিত হয়েছে।